হাই সবাই, কেমন আছো? চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আগের থেকে অনেক আকর্ষণীয় হয়ে গেছিস দেখছি। কথাটা কানে আসতে তে চমকে উঠে ঘুরে দাঁড়ালো। সবে মাত্র স্নান সেরে আয়নার সামনে দাঁড়িয়ে চেনটা আটকানোর চেষ্টা চালাচ্ছিল। কোনো রকমে আধখোলা চুড়িদারটা ওড়না দিয়ে ঢেকে চোখ তুলে দাঁড়ালো সামনে সুউচ্চ মানুষটার দিকে। সে একই ভঙ্গিতে হাতটা দুটো বুকের সামনে ভাঁজ করে দরজায় হেলান দিয়ে পর্যবেক্ষণ করছে। লজ্জাতে মাথা যেন নুয়ে যাচ্ছে। এমন একটা পরিস্থিতিতে পড়বে সে কখনো ভাবতে পারেনি। আপনি এখানে কেন? কেন, অন্য কেউ আসলে খুশি হতিস বেশি? মানুষটার গম্ভীর আওয়াজটা শুনে তে ভয় সিটিয়ে গেল। আয়নার এক কোণে চুপচাপ দাঁড়িয়ে রইল। হঠাৎ মনে হলো তার ঘাড়ে গরম নিঃশ্বাস পড়ছে। তে একটু নড়ে উঠলেই সে মানুষটা বলল, চুপ, একদম নড়বি না। তে হৃৎপিণ্ডটা জোরে জোরে লাফাচ্ছে। এই বুঝি এক্ষুনি বেরিয়ে আসবে তার সামনে। না তাকাতে পারছে না মুখ খুলতে পারছে। অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছে ভিতরে। আপনি একটু সরে দাঁড়ান না, আমার কেমন যেন হচ্ছে, বলেই মুখটা চাপা দিল। এটা সে কি বলল? এখনই না তাকে ঝাড় দেয়। কোনোরকম ভয়ে ভয়ে মুখটা তুলে তাকালো তার দিকে। ওনার চোখগুলো এত আকর্ষণীয় কেন? ফর্সা সুন্দর চেহারা আর তার এই গাম্ভীর্য যেন তার সৌন্দর্যতাকে আরো বাড়িয়ে দিয়েছে। এই গম্ভীর মানুষটাকে এতে খুব করে কাছে চায়। তাহলে আজ যখন এতটা কাছে এসেছে, এমন একটা কথা কেন বলে দিল হুট করে? কিন্তু কথাটা বলার পরেও সে এক পাও নড়ল না। এবার সোজা হয়ে দাঁড়ালো। ভয় পেলে চলবে না। আবারও সাহস করে বলল, আপনি এভাবে কাছে কেন এসেছেন? বেশ কথা শিখে গেছিস তো। কবে থেকে এত বুলি ফুটলো মুখে, হ্যাঁ? কথাটা শুনে তে একটু ভয় পেল। হঠাৎ মনে হলো তার পিঠে যেন পোকা হাঁটাচলা করছে, কেমন যেন সুরসুর করছে। হঠাৎ লোকটা আবার বলে উঠল, কি বলছিস বল, আমি কাছে আসলে তোর কি হয়? তে এবার বুঝতে পারলো পিঠে কোনো পোকা নয়, বরং একটা পুরুষেরই হাত খেলছে। সারা শরীর যেন কাটা দিয়ে উঠল মুহূর্তে। লোকটা যেন আরো কাছে চলে এসেছে। তে আবার বলল, কি করছেন কি, ছাড়ুন। কেন ছাড়বো কেন? দরজাটা খুলে রাখার সময় মনে ছিল না? বলেই আর একটু ঝুঁকে যত্ন করে চেনটা উপরের দিকে তুলে দিল। তারপরেই হন হন করে বেরিয়ে গেল। মনে হচ্ছিল এখনই হয়তো সাংঘাতিক কিছু ঘটে যেত আর একটুখানি থাকলে। এটা কি হলো? উনি আমার চুড়িদার চেন আটকাচ্ছিল, তার মানে আমি উল্টো পাল্টা ভাবছিলাম। তোর এরকম অসভ্যের মতো হাত বুলিয়ে কে চেন আটকায়, হ্যাঁ? সাংঘাতিক লোক একটা। তে দৌড়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। আবার যদি চলে আসে? আয়নার সামনে দাঁড়াতেই লজ্জায় আবার নুয়ে গেল। একটু আগে লোকটা তাকে স্পষ্ট করেছে। কত জন্ম পর যেন তার ছোঁয়া পেল। মানুষটা প্রচন্ড গম্ভীর, তবুও যেন তার চোখে কিছু লুকিয়ে রেখেছে। কোন রকমের চুলটা মুছে অন্যটা গায়ে দিয়ে নিচে নেমে এলো। পাশের ঘরটাই জাঙ্কুকের। সবে মাত্র ব্যাঙ্গালোর থেকে ফিরেছে, আর এসেই এই দৃশ্য। চোখ বন্ধ করে পা ঝুলিয়ে বিছানায় শুয়ে আছে। কতটা ক্লান্তি তার শরীরে ভর করে গেছিল সেটা শুধু সেই জানে। তের সাথে এরকম বিহেভ কখনো করেনি। কে জানে মেয়েটা কি ভাবলো, নিজেকে ঠিক রাখতে পারেনি এরকম অবস্থায় ওকে দেখে। বড়ই হচ্ছে, একটু কাণ্ডজ্ঞান নেই। আমার দরজা খুলে কি ওইভাবে থাকে? যতই বাড়িতে আমি আর মা ছাড়া কেউ না থাকুক, কবে যে বুঝবে কদিন পরেই কলেজ যাবে, আর এখন এই অবস্থা। তে নিচে গিয়ে দেখলো জিন রান্না করছে। দৌড়ে লেবু জল বানাতে গেল। জাঙ্কুক বাড়ি থেকে ফিরলে তের কাজ হচ্ছে তাকে লেবু জল বানিয়ে দেওয়া। একটু আগে যা হলো, এখন আর কিছুতেই তার সামনে যেতে পারবে না। জিন ওকে ওভাবে দেখে পাশ থেকে বলল, তোর আবার কি হয়েছে, ভূত দেখেছিস নাকি? তার থেকেও বেশি কিছু। লেবু জলটা বানিয়ে জাঙ্কুকের মাকে দিয়ে বলল, মনি, তুমি এটা দিয়ে আসো তো আজকে। কেন? নিশ্চয়ই ঝাড় খেয়েছিস। এই মাত্র তো ঢুকলো, এর মধ্যে এমন কি ঘটিয়ে দিলি? না মনি, আমার ভালো লাগছে না শরীরটা, বলেই তে সেখান থেকে দৌড় লাগালো। জানে বেশিক্ষণ থাকলেই অনেক জবাবদিহি করতে হবে। আজ সে আর ঘর থেকে বেরোবে না। এদিকে জাঙ্কুক দরজার দিকে তাকিয়ে বসে আছে, কখন তে লেবু জল নিয়ে ঢুকবে। কিন্তু একটু পরে তার মাকে দেখে তার বুকটা কুঁচকে গেল। জিন জাঙ্কুকের হাতে লেবু জলটা দিয়ে বলল, মেয়েটাকে আবার কি বলেছিস? হ্যাঁ? জাঙ্কুক জলটা খেয়ে গ্লাসটা রাখতে রাখতে মায়ের দিকে তাকালো। কেন, কি হয়েছে? কি আবার হবে? আমায় বললো আমি যেন তোর ঘরে জলটা নিয়ে আসি। জাঙ্কুক এবার বুঝলো ওই ঘটনাটার পর থেকে তে তার সামনে আসেনি। মেয়েটা এতটা লজ্জা পেয়ে যাবে সে ভাবতে পারেনি। জাঙ্কুক একটু মুচকে হাসলো, যে হাসিটা জিনের চোখ এড়ায়নি। তুই ওকে বেশি বকাঝকা করিস না, মেয়েটার নামেই বড় হয়েছে, এখনো বুদ্ধি হয়নি, একমাত্র তোকেই ও ভয় পায়। আরে আমি কখন বকলাম, ও তো নিজেই। বলে থম মেরে গেল। হালকা মাথাটা চুলকে বলল, কিছু না, যাও।
তে যে সেই ঘরে ঢুকেছে এখনো বেরোয়নি। তিন খাবারগুলোকে টেবিলে সাজাচ্ছে। অন্য সময় হলে তে ঝাঁপিয়ে পড়ে, এভাবে নয় ওভাবে করো, এই রান্নাটা করো আজকে, এইসব বলে কানের মাথা খেয়ে নেয়। জিন সবকিছু সাজিয়ে দুজনকেই ডাকতে গেল, কারোরই কোনো খবর নেই। বাধ্য হয়ে জাঙ্কুকের ঘরে গেল। ছেলেটা এতটা জার্নি করে এসেছে, ক্লান্তিতে ঘুমিয়ে গেছে। থাক, ও একটু ঘুমিয়ে নিক, উঠে না হয় খাবে। তারপর তের ঘরে গেল, দেখলো তের ঘরে দরজা আটকানো। বাবা, ইনি আবার দরজা কেন আটকেছে? কোনোদিন তো দরজা আটকাতে দেখি না। এই তে দরজা খোল। তে ঘুমিয়ে গিয়েছিল, কড়া নাড়ার আওয়াজে ঘুমটা ভাঙলো, দৌড়ে এসে দরজা খুললো। এ কি মণিমা, তুমি? নিচ থেকেই তো ডাকতে পারতে, খামোখা উপরে কেন আসতে গেলে? ওকে সরিয়ে জিন ভেতরে ঢুকলো। কখন থেকে ডাকছি কোনো খেয়াল আছে? একজন না হয় সারাদিন খেটে খুটে এসে ঘুমাচ্ছে, তুই কি খেটেছিস হ্যাঁ, যে এই সময় পড়ে পড়ে ঘুমোচ্ছিস? চল নিচে খাবি চল। দিয়ে মনে মনে ভাবে, যাক উনি তাহলে ঘুমোচ্ছে, এই ফাঁকে দৌড়ে গিয়ে খেয়ে আসি, নইলে আবার সামনে পড়ে গেলে এবার আমি অজ্ঞানী হয়ে যাব। বলেই দৌড় লাগালো খাবার টেবিলের দিকে। আরে আসতে যা, পড়ে যাবি তো। আর তুমি তাড়াতাড়ি খেতে দাও, অনেক খিদে পেয়েছে। এতক্ষণ বুঝি খিদে পায়নি? জিন সকাল থেকেই তের এরকম বিহেভিয়ার দেখে বুঝতে পারছে না সে এমনটা কেন করছে। অন্য সময় তো নিজেই জাঙ্কুকের জন্য সবটা গুছিয়ে রাখে, আজকে এমন পাগলামো কেন করছে? আরে তাড়াতাড়ি দাও না মণিমা। হ্যাঁ দিচ্ছি। তে জল দিয়ে কোন রকমের খাবারগুলো গিলছে, যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে এখান থেকে সে পালাবে। আরে আস্তে খা, গলায় আটকাবে তো। আরে মণিমা, তুমি তো জানো কাল থেকে আমার কলেজ জয়েন, আজকে যে আমার এত আনন্দ হচ্ছে কি বলবো, কত নতুন বন্ধু হবে আমার। কথাটা ঘোরানোর জন্য তে এসব বলে চললো। তারপর কোন রকম খাবারটা খেয়েই দৌড় মারলো। আরে হাতটা ধুয়ে যা, আমি উপরে ধুয়ে নেব। ঘরে ঢুকেই দরজাটা আটকে দিল। এ জন্মে আসে দরজা আটকাতে কখনো ভুলবে না। সন্ধ্যে 6টা বাজে। কোনো রকমে বিছানা চাললো জাঙ্কুক। ফ্রেশ হয়ে একটা হোয়াইট টি শার্ট আর একটা ব্ল্যাক ট্রাক স্যুট পরে কটকট পায়ে নিচে নেমে এলো। এসেছিস? চা খাবি? সারা দুপুর তো কিছু খেলি না। হ্যাঁ মা দাও, একটু খিদে খিদে পাচ্ছে। বলতে বলতে সোফায় বসলো। একবার চোখ বুলিয়ে সারাটা ঘর দেখে নিল। জিন বুঝতে পেরে বলল, যাকে খুঁজছিস সে ঘাপটি মেরে ঘরে ঢুকে বসে আছে। ও আচ্ছা, বলে চাটা খেয়ে বেরিয়ে গেল। দুপুরের আজকে সমস্ত কাজ জিনকে একা একাই সারতে হলো। স্বামী মারা যাওয়ার পর থেকে সে এভাবেই চলে আসছে, যেন কাজের প্রতি প্রেমী হয়ে উঠেছে। কাউকে কিছু করতে দেয় না, সব নিজে হাতেই করে। দিয়ে থাকলে মনটা ভালো থাকে কাজের মধ্যে। এত উল্টোপাল্টা বকে মেয়েটা, বসে বসে মনের মাথা খাওয়াটাই ওর একমাত্র কাজ, আর সে এটাতেই অভ্যস্ত। মেয়েটা বিয়ে করে চলে গেলে কিভাবে যে থাকবে ভাবলেই জিনের মনটা কেঁদে ওঠে। ও আছে বলেই তো এই ঘরে প্রাণ আছে। সেই ছোট্ট তে যখন প্রথম জাঙ্কুকের কোলে করে ঢুকেছিল, তখন জাঙ্কুকের বয়স মাত্র 10 বছর। আজও কোনো ভুল করলে তে ওর সামনে আসে না, এভাবেই লুকিয়ে থাকে। এসবই ভাবছে আর হাসছে, কিন্তু সে তো আর জানে না আজ ভয় নয়, বরং লজ্জায় তে জাঙ্কুকের সামনে আসছে না। রাত 11টা নাগাদ জাঙ্কুক বাড়িতে ঢুকলো। হাতে একটা প্যাকেট, ঘর পুরো অন্ধকার। মনে হয় জিন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। ঘরে ঢুকে গেটটা আটকে তালা দিয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে তের ঘরের দিকে যেতে লাগলো। গিয়ে দেখলো ঘরের দরজা আটকানো। জীবনে তো দরজা বন্ধ করে না। হুট করে সকালের কথাটা মনে পড়ে গেল। আচ্ছা এই ব্যাপার, বাচ্চা মেয়ে তারা বেড়াতো লজ্জা। আমারই ভুল হয়েছে, ও তো বড় হচ্ছে, নিজের অনুভূতি ওর সামনে এভাবে নিয়ে আসাটা উচিত হয়নি আমার। ও ভাববে আমার চরিত্র খারাপ। যাকে ও দাদা বলে ডাকে সে কিভাবে তার সাথে এমনটা করতে পারে? কিন্তু আমারই বা কি দোষ? আমি তো সেই প্রথম থেকে ওকে। জাঙ্কুক আর ভাবতে পারলো না। এখন এই মুহূর্তে মাথা থেকে এসব সরিয়ে দেওয়াই ভালো, যা হওয়ার তা হয়ে গেছে। দরজায় নক করলো। এ সবে মাত্র চুড়িদারটা ছেড়ে একটা হাফ প্যান্ট আর একটা গেঞ্জি গলা ছিল গায়ে। আওয়াজ পেয়ে বলল, দাঁড়াও মনি, জামা ছাড়ছি। জাঙ্কুক চমকে গেল। উফ, আবার কেন? আজকেই কেন বারবার এরকমটা হচ্ছে আমার সাথে? জাঙ্কুক চুপ হয়ে গেল দরজা খোলার আওয়াজ পেয়ে। 1 সেকেন্ড লাগলো হার্টবিটটা মিস হতে। কাকে দেখছে? এ কি সেইতে যে কখনো ওন্না ছাড়া জাঙ্কুকের সামনে পর্যন্ত আসে না? না না, আর সম্ভব না। তেকে ঠেলে ঘরের ভেতর ঢুকে এলো। কোমরে হাত দিয়ে অন্যদিকে ফিরে বলল, একটু চলতে তো। তে তো থোয়া মেরে দাঁড়িয়ে আছে। ও যে কি দিয়ে নিজেকে ঢাকবে সেটাই ভেবে পাচ্ছে না। আজকেই কেন এমনটা হচ্ছে তার সাথে? কার মুখ থেকে যে সকাল সকাল উঠেছিল, কিন্তু ও তো ঘুমোয় আর ঘুম থেকে উঠে আয়নায় আগে নিজেকেই দেখে। উফ, আমি নিজের প্রতি নিজেই এত অপয়া।
না, কাল থেকে আর নিজেকে দেখবো না, রুটিনটা চেঞ্জ করব। তে মনে মনে ভেবেই চলেছে। তুই কি জল দিবি? হ্যাঁ দিদি, দিচ্ছি। গ্লাসে জল নিয়ে তে জাঙ্কুকের পেছনে দাঁড়িয়ে রইল। মুখ থেকে কোনো আওয়াজই বেরোচ্ছে না। যে জলটা নিয়ে নিন সেটাও সে বলতে পারছে না। জাঙ্কুক বিরক্ত নিয়ে ঘুরতেই ধাক্কা খেলো, জল উপচে পড়লো জাঙ্কুকের গায়ে। এবার প্রচন্ড রাগ হচ্ছে ওর। এমনিতেই সকাল থেকে তেকে দেখেনি, তার মধ্যে এসব কাণ্ড সবটা তের উপর ঝেড়ে দিল। তুই কি পাগল হয়ে গেছিস? কখন থেকে জল চাইছি আর তুই জল নিয়ে পিছনে দাঁড়িয়ে আছিস? কথাটায় তে একটু ভয় পেয়ে পিছুয়ে গেল। মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে। টাওয়ালটা এনে যে জাঙ্কুককে দেবে সেটাও তার হুঁশ নেই। আমি কি এভাবেই দাঁড়িয়ে থাকবো তে? তে চমকে উঠলো, সে তো ভুলেই গেছে জলটা মোছার কথা। দিচ্ছি বলেই এগিয়ে গিয়ে টাওয়ালটা দিল। তে এখনো মাথা নিচু করে রয়েছে, তাকানোর সাহস তার নেই। এতদিনেও এভাবে কখনো জাঙ্কুকের সামনে সে আসেনি। সে তো ভেবেছিল মনি এসেছে। যদি জানতো জাঙ্কুক, তাহলে কখনো এভাবে বেরোতো না। আর এদিকে জাঙ্কুক ভাবছে, সে যদি না আসতো সে তো জানতেই পারতো না তের এমন একটা রূপ আছে। কখনো তো এভাবে তার সামনে আসেনি। জাঙ্কুক জলটা মুছে এগিয়ে গেল তের দিকে। শান্ত দৃষ্টি দিয়ে তের দিকে তাকিয়ে আছে। আজ যেন অন্য কিছু ভর করেছে জাঙ্কুকের ওপর। কেউ তের থেকে দূরে থাকতে পারছে না। তে চুপচাপ নুয়ে দাঁড়িয়ে আছে। বকাকে কিছুক্ষণের মধ্যেই চুপসে রয়েছে। এই একটাই মানুষ যাকে তে জমের থেকেও বেশি ভয় পায়। আবার তাকেই সে হঠাৎ থুতনিতে স্পর্শ পেয়ে চোখ তুলে তাকালো। জাঙ্কুক তে থুতনিতে হাত দিয়ে মুখটা অপরের দিকে তুললো। দুজনের চোখ মিলল একে অপরের সাথে। কিছু যেন খুঁজে চলেছে দুজনেই একে অপরের চোখের মধ্যে। জাঙ্কুক নরমভাবে থুতনি থেকে বুড়ো আঙ্গুলটা তুলে তে ঠোঁটে স্পর্শ করলো, বুলিয়ে চললো একইভাবে। জাঙ্কুক স্থির হয়ে গেল, নরম শক্তি যেন হারিয়ে ফেলেছে। তে ঠোঁটটা কাঁপছে, তে যেন ওর মধ্যেই নেই। কিছু একটা ভেবে তে ছিটকে সরে এলো। আপনি আপনি কেন এসেছেন? তে তখনও কাঁপছে। জাঙ্কুক বিছানায় বসলো শান্তভাবে, যেন কিছুই হয়নি। নিচ থেকে ওপর পর্যন্ত তেকে দেখে নিল। তে চোখ সেটা আড়াল হলো না। আপনি ওভাবে আমাকে দেখবেন না। তো কিভাবে দেখবো? তুই এসব কবে থেকে পড়া শুরু করলি? কে পারমিশন দিয়েছে এগুলো পড়ার? আসলে রাতে চুড়িদার পরে শোয়া যায় না, তাই মনি এনে দিয়েছে রাতে পরে শোয়ার জন্য। এগুলো পরে যেন দরজার বাইরে বেরোনো না হয়। বলে হাতে থাকা প্যাকেটটা চেয়ারের ওপর রাখলো। তোর বইগুলো দিতে এসেছিলাম। কাল থেকে তো কলেজ জয়েন করছিস, সকালে 10টার সময় রেডি থাকবি। আচ্ছা। কথাটা বলে জাঙ্কুক বেরিয়ে গেল। তে দৌড়ে এসে খাটে বসলো, যেন তার উপর দিয়ে একটা বড় ঝড় বয়ে গেল। তের একেবারে কাঁপাকাঁপি অবস্থা। এসব করে আমি কখনো তার সামনে আসিনি। সকালে সবসময় চেঞ্জ করে বের হই, আর আজকে উনি দেখে নিল। ছি, কেমন লাগছিল কে জানে। আমার কি খুব খারাপ লাগছিল দেখতে। যেভাবে দেখছিল মনে তো হলো না। থুর, কিসব ভাবছি আমি, বলে পাশে থাকা বইগুলোকে হাতে তুলে নিল। খিলখিল করে হেসে উঠল। তার প্রচন্ড আনন্দ হচ্ছে। কাল থেকে কলেজ যাবে। তাড়াতাড়ি করে শুয়ে পড়ি, না হলে কালকে দেরি হয়ে যাবে। উনি তো নিয়ে যাবে বললেন। কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বারবার শুধু জাঙ্কুকের কথাই মনে পড়ছে। এসব ভাবতে ভাবতে ভোরের দিকে তার চোখ লেগে এসেছিল। হঠাৎ কাকের আওয়াজে তার ঘুম ভাঙে। ঘড়ির সময় জানান দিচ্ছে 8টা বাজে। ফ্রেশ হয়ে জামা চেঞ্জ করে নিচে গেল তে। যেতে যেতে জাঙ্কুকের ঘরের সামনে দাঁড়ালো। এই মানুষটার জন্য কালকে বেচারার কি অবস্থাই না হয়েছিল। আমার ঘুম কেড়ে নিয়ে নিজে এখন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে মহারাজ। মন তো হয়েছে চিমটি কেটে তুলে দিই, কিন্তু সে সাহস আমার নেই। বলে সে চলে গেল। গিয়ে দেখলো জিন রান্নায় ব্যস্ত। কি ব্যাপার, মুখটা এরম কেন লাগছে? রাতে ঘুম হয়নি? না, আসলে শরীরটা ঠিক লাগছিল না, তাই। কি কি হয়েছিল? আমার ডাকলি না কেন? এই জন্যই বলি আমার সাথে ঘুমাতে। তুইও না। উফ মনি, এমন কিছু হয়নি। তুমি এত চিন্তা করো না তো আমাকে নিয়ে, আমি ঠিক আছি। এসব বাদ দাও, কি করতে হবে বলো। টেবিলে খাবারগুলো সাজিয়ে রাখ, জাঙ্কুককে আমি ডাকতে যাচ্ছি। আস্তাভার তোর কলেজ। আবার জাঙ্কুকের সামনাসামনি হতে হবে ভেবেই তের লজ্জায় মাথাটা নিচু করে নিল। জিন জাঙ্কুককে ডাকতে তার ঘরে এলো। জাঙ্কুক উপর হয়ে জানলার দিকে মুখ করে অপরে ঘুমোচ্ছে। এই বাবু ওঠ, অনেক বেলা হয়ে গেছে। কিন্তু কোনো সাড়া পেল না। গায়ে ধাক্কা দিয়ে কয়েকবার ডাকলো। এরপর বিরক্ত হয়ে উঠলো। আরে তে নিচে অপেক্ষা করছে ব্রেকফাস্টের জন্য। আজকে তোর কলেজ নাকি? তের নামটা শুনে জাঙ্কুক চমকে উঠলো। জিন ড্রেসিং টেবিলটা গুছাতে গুছাতে বলল, শোন, আজকে কলেজ যাবে, ওকে কিন্তু বাইরে একদম একা ছাড়বি না। এতদিন যেমন ভাবে নিয়ে আসা নিয়ে যাওয়া করেছিস ঠিক তেমন ভাবেই করবি। ওকে নিয়ে আমার বড্ড ভয় হয়। ওকে ওরা খুঁজেই চলেছে।
কলেজ শেষ হয়ে গেলেই একটা বিদেশের ছেলে দেখে ওকে বিয়ে দিয়ে দেবো, ওখানে ও সেফ থাকবে। জাঙ্কুক একটু ঝিমোচ্ছিল। তের বিয়ে শব্দটা শুনেই আবার চমকে উঠলো। তের বিয়ে? তুমি তের বিয়ে দেবে? তা না হলে যে ওকে ওদের হাত থেকে বাঁচানো যাবে না রে। আর কতদিন ওকে এভাবে লুকিয়ে রাখবো বলতো আমাদের কাছে? আজ না হয় কাল তো ওকে যেতেই হবে। একবার যদি জানতে পারে যে তে আমাদের কাছে আছে, সবটা শেষ হয়ে যাবে। আর তাছাড়া ওর দাদারও তো কোনো খোঁজ খবর পেলাম না। এতগুলো বছর হয়ে গেছে, এতদিন যখন সে ফেরেনি, আর মনে হয় না কখনো ফিরবে। তাই ওকে বাইরে বিয়ে দিয়ে দেওয়াটাই সব থেকে বেস্ট। জাঙ্কুক সব খেললো একটা। তুমি নিচে যা, আমি আসছি। কথাটা বলেই বাথরুমে ঢুকে গেল। শাওয়ারটা চালিয়ে দিয়ে দাঁড়িয়ে তের বিয়ের কথা ভাবতে লাগলো। দেয়াল দুটোতে হাতে ভর দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে, যাকে ও নিজের হাতে মানুষ করেছে, যার মুখটা না দেখলে একটা মুহূর্তও থাকতে পারে না। 20টা বছর যাকে এই দুই হাতে আগলে রেখেছে, একটা আঁচড়ও লাগতে দেয়নি গায়ে। সেখানেই থাকুক না কেন, সারাদিন পর রাতে বাড়িতে এসে এই নিষ্পাপ মুখটা দেখতে চাইতো। তাকে বিয়ে দিয়ে দিতে হবে। কথাটা ভাবতেই কয়েক ফোঁটা জল জাঙ্কুকের চোখে এসে ভর করলো। হঠাৎ দরজায় টোকা পেয়ে ধ্যান ভাঙলো। তুমি যাও মা, আমি আসছি। স্নান সেরে টাওয়াল জড়িয়ে বেরিয়ে এলো। একটা ব্ল্যাক শার্ট আর ডেনিম জিন্স গলিয়ে চুলটা হাত দিয়ে ঠিক করতে করতে নিচে নামলো। দিয়ে তখন বক বক করতে ব্যস্ত। হঠাৎ সিঁড়ির দিকে তাকিয়ে তার বুকটা ধক করে উঠলো। ইস, এই লোকটা এত সুন্দর কেন? আর এভাবে সেজে গুজেই বা এসেছে কেন? হ্যাঁ, দিতে তো যাবে কলেজে। মেয়েরা দেখলে তো মুখে করে হাঁ করে তাকিয়ে থাকবে। এত সাজার কি দরকার? এমন ভাবে সেজেছে যেন আমাকে কলেজে দিতে না, একেবারে স্বয়ংবর সভায় যাচ্ছে। সে হাঁ করে তাকিয়ে এসবই ভাবছিল, আর জাঙ্কুককে 100খানা গালি দিচ্ছে। জাঙ্কুক নিচে নেমে এসে একবার তেকে আর চোখে দেখে টেবিলে বসলো। মুখটা খাওয়ার দিকে তাকিয়ে খা, আমি কোনো খাওয়ার বস্তু নয়। কথাটায় তে লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। মনির সামনে এভাবে কে বলে? হ্যাঁ, একটু না হয় দেখছিল, কোন মহাভারত তাতে অশুদ্ধ হয়ে যেত। জাঙ্কুক একভাবে খেয়েই যাচ্ছে। হঠাৎ চোখটা তুলে তের দিকে তাকালো। এটা আজকাল একটু বেশি লজ্জায় পড়ে যায়। তেকে যেন সে কাল রাতে সেই পোশাকেই দেখতে পাচ্ছে এখন। মুগ্ধ হয়ে তের দিকেই তাকিয়ে আছে। তে হঠাৎ কি মনে হতে সামনের দিকে তাকিয়ে দেখলো জাঙ্কুক ওইভাবে তার দিকে তাকিয়ে আছে। এই লোকটা এভাবে কেন তাকায় আজকাল আমার দিকে? তুমি কি বোঝে না, এভাবে তাকালে আমার লজ্জা হয়। তে আর ওখানে বসে খেতে পারলো না, বিরক্ত হয়ে উঠে গেল। জাঙ্কুকের ধ্যান ফিরলো তের উঠে যাওয়াতে। কি করছে কি এসব? জিন চুপচাপ দাঁড়িয়ে দুজনকে দেখছিল, একটা কথাও বলেনি। গম্ভীর হয়ে খেতে বসলো। জাঙ্কুক মাকে দেখে আবার খাওয়ায় মন দিল। তে নিজের ঘরে ঢুকে আয়নার সামনে দাঁড়ালো। একদিকে বিরক্ত লাগছে, হঠাৎ করে উনি এমন কেন করছে, আমার লজ্জাও লাগছে। আজকাল তার চোখ অন্য কথা বলে। তে এসবই ভাবছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই মানুষটাকে গিয়েই তার সবকিছু। ও নিজের বলতে মনি, আর এই মানুষটা যেমন ভয় পায়, শ্রদ্ধা করে, আবার তেমন ভালোবাসে। আচ্ছা, আমার মতো কি উনি আমাকে? আপনি কি বোঝেন না আমার ভিতরে ঠিক কি চলে? আমি ভালো নেই। এতদিন নিজেকে ওনার থেকে দূরে রেখেছি, সবসময় এড়িয়ে চলেছি নিজের অনুভূতিগুলোকে লুকিয়ে রাখার জন্য। কিন্তু এখন ওনার এতটা কাছে আসায় আমি যে নিজেকে লুকিয়ে রাখতে পারছি না। উনি আমাকে নতুন জীবন দিয়েছে, আমি ওনাকে ঘিরে এসব ভাবতে পারি না। মনে জানলে অনেক কষ্ট পাবে। কথাটা ভাবতে ভাবতে চেয়ারে বসে পড়লো। আর প্রচন্ড কষ্ট হচ্ছে। না, এসব আর সে ভাববে না। যে করেই হোক নিজের পায়ে দাঁড়িয়ে বাইরে কোথাও চলে যাবে। এখানে থাকলে ওনার সামনাসামনি থাকতে হবে। নিজের অনুভূতিগুলোকে কিছুতেই লুকিয়ে রাখতে পারবে না। এই বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা ব্ল্যাক কালারের চুড়িদার পরে ব্যাগ নিয়ে বেরিয়ে আসে। তারপর জিনকে বলে বেরিয়ে যায়। জিন রান্নার কাজে ব্যস্ত ছিল। একবার তাকিয়ে তেকে দেখলো। জিন খুব ভালো করেই বুঝতে পারছে তের মনের অবস্থাটা এখন কিরকম, কিন্তু চাইলেও সে কিচ্ছু করতে পারবে না। তের একটা ভয়ঙ্কর অতীত আছে, যে অতীতে সে তার ছেলেকে কিছুতেই জড়াতে পারবে না। জাঙ্কুক ছাড়া তার জীবনে আর কেউ নেই। যদি তার কিছু হয়ে যায়, এই ভয়ে সে বারবার পিছিয়ে আসে। সে তো তেকে নিজের কাছেই রাখতে চায়, কিন্তু তার জন্য নিজের ছেলের ক্ষতি তো সে চাইতে পারে না। তে চুপচাপ গিয়ে গাড়িতে উঠে বসলো। জাঙ্কুকের দিকে একবারও তাকায়নি। জাঙ্কুক বুঝতে পারলো তে অভিমান হয়েছে, কিন্তু তের ভিতরে চলা কথাটা বুঝতে পারলো না জাঙ্কুক। একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে উঠলো। কোনো কথা বলেনি, চুপচাপ এগিয়ে চলেছে। তে বাইরের দিকে তাকিয়ে বসে আছে। কত কথা তার ভিতরে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। জাঙ্কুকের এই সব খবর অজানা। কলেজের সামনে এসে গাড়িটা দাঁড়ালো।
গাড়ি দাঁড়াতেই তে ফিরল। হঠাৎ গাড়ি কেন দাঁড়া করালেন? তোর কলেজ এসে গেছে। তে বাইরে তাকিয়ে দেখলো, হ্যাঁ, এটা তার কলেজের মেন গেট। নেমে সোজা হাঁটা দিল, কোনো দিকে না তাকিয়ে। জাঙ্কুক একবার ডাকতে চেয়েছিল, কিন্তু কিছু মনে করে আর ডাকলো না। গাড়ি নিয়ে অফিসের দিকে বেরিয়ে গেল। তে কত উত্তেজনা ছিল প্রথম দিন কলেজে আসা নিয়ে, কিন্তু সব উত্তেজনায় কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। ম্যাপ থেকে নিচের ডিপার্টমেন্টটা দেখে ক্লাসে গিয়ে ফার্স্ট বেঞ্চে বসে মাথাটা বেঞ্চে দিয়ে চুপচাপ শুয়ে রইল। 20টা বছর পার হয়ে গেছে, জাঙ্কুক আর মনির কাছে সে রয়েছে। যবে থেকে প্রেম ভালোবাসা এসব বুঝতে শিখেছে, তবে থেকে তার মনে শুধু একজন মানুষই রয়েছে। কিন্তু মুখ ফুটে মনের কথা কাউকে কখনো জানায়নি। যা আছে তার মনেই আছে। উনি যদি বারবার এমনটাই করতে থাকেন, কিছুতেই সে নিজেকে আটকাতে পারবে না। হঠাৎ পাশ থেকে কেউ ধাক্কা মারলো। তে বিরক্ত হয়ে তাকালো, দেখলো একটা মেয়ে কোমরে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে রয়েছে। বয়ফ্রেন্ডের কথা মনে পড়লে দেখা করে আয়, এভাবে ফিমেল দেবদাসের মতো শুয়ে কেন আছিস? হ্যাঁ? তে বিরক্ত হলো, তার নাকি আবার বয়ফ্রেন্ড? জীবনেতে খালি ওই বুড়ো দামড়াটাকেই চেনে। সরে বস। মেয়েটা তেকে ধাক্কা দিয়ে বলল। তে সত্যি সত্যি বলল, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। জাংকুকও অফিসে পৌঁছেছে। কেবিনে ঢুকে চেয়ারে মাথাটা এড়িয়ে দিয়ে মনের সাথে যুদ্ধ করে যাচ্ছে। চোখ বন্ধ করলে সেই ছোট্ট তের নিষ্পাপ মুখটা ভেসে উঠছে। তে তখন সবে কথা বলতে শিখেছে। পুতুলের মতো ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে দাংকুক দাংকুক করতো। ভালো করে নামটাও নিতে পারতো না। বাবা মারা যাওয়ায় মনি পুরো চুপ হয়ে গিয়েছিল। এই তে যেন তার জীবনটা আবার নতুন করে সাজিয়ে দিয়েছিল। ওই বাড়িতে প্রাণ নিয়ে এসেছিল। তিয়ের জন্যই তার মা আবার আগের মতো হয়ে উঠেছে। সেই ছোট্টতে যখন যৌবনে পা দিয়েছে, তখন থেকেই জাঙ্কুকের ফিলিংস গুলো কেমন যেন বদলে গেছে। আগে তো কখনো জাঙ্কুক তেকে নিয়ে এসব ভাবেনি, কিন্তু যত দিন যাচ্ছে ততই যেন তের প্রতি সে আরো বেশি করে আকর্ষিত হয়ে পড়ছে। হঠাৎ দরজায় টোকা পড়তে জাঙ্কুকের ধ্যান ভাঙে। ও, আসুন। সুবিন বাবু ভেতরে এলেন। ইনি হলেন তার খুব কাছের একজন মানুষ। এই মানুষটা আর তার বাবা দুজন মিলেই ব্যবসাটা শুরু করেছিল। তখন থেকেই সুবিন বাবু হচ্ছে তার বাবার ম্যানেজার। এনার কেউ নেই, আশ্রম থেকে বড় হয়েছে। কলেজ শুরুতে জাঙ্কুকের বাবার সাথে তার পরিচয় হয়। তখন থেকেই তার বাবার সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে ওঠে। তাকে ম্যানেজার বানিয়ে তার বাবা এই ব্যবসাটা শুরু করে। এরপরই সেই ঘটনায় তার বাবার মৃত্যু হয়। ইনি সবটাই জানেন, বলতে গেলে তাদের পরিবারেরই একজন। জাঙ্কুকের অনুপস্থিতিতে ইনি সবটা সামলান। ছোট্ট তে যেদিন এসেছিল সেদিন উনি ওর বাড়িতেই ছিলেন। পরে তিনি আলাদা বাড়ি করে থাকা শুরু করেছেন, কিন্তু তেকে বাবার মতোই স্নেহ করেন। 2 দিন পর ব্যাঙ্গালোর একটা মিটিং আছে, তোমাকে অ্যাটেন্ড করতে হবে, ফাইলগুলো একটু দেখে নাও বলে সে জাঙ্কুকের দিকে তাকালো। কিছু কি হয়েছে? না, আসলে তেকে নিয়ে একটু চিন্তা হচ্ছিল। ও তো বড় হচ্ছে, কিভাবে সামলাবো বুঝতে পারছি না। ওরা যদি জানতে পারে তে আমার কাছে আছে, তাহলে ওকে নিয়ে চলে যাবে। সুবিনবাবু বুঝলেন জাঙ্কুকের মাথার উপর দিয়ে ঠিক কতটা চাপ যাচ্ছে। কিছুক্ষণ দুজনেই চুপ রইলেন। তারপর জাঙ্কুক বলল, ঠিক আছে, আপনি এদিকটা সামলান, আমি পরশুদিন বেরিয়ে যাব, ফ্লাইটের ব্যবস্থা করুন। আচ্ছা, ঠিক আছে বলে উনি বেরিয়ে গেলেন। জাঙ্কুক আবার চেয়ারে মাথাটা ঠেকালো। সমস্যা যে শুধু এইটুকুই নয়, এত বছরে এই মন, এই দেহ, এই যৌবন কোনো নারী স্পর্শ পায়নি। জাঙ্কুকের আবার মনে পড়ে গেল সেই রাতের কথা, সেই তের সদ্য যৌবনের রূপ। জাঙ্কুক সঙ্গে সঙ্গে চোখটা খুলে মাথাটা ঝাঁকিয়ে উঠল। বেরিয়ে পড়লো ঝড়ের বেগে। আজ আর তার কাজ করা হবে না। তে গালে হাত দিয়ে ক্লাস করছে, এমন ভাবে স্যারের দিকে তাকিয়েছে মনে হচ্ছে সবটা মন দিয়ে শুনছে। পাশের মেয়েটা কুনি দিয়ে ধাক্কা দিল। ডুবে তো আছিস প্রেমের নেশায়, আর এমন ভাব মারছিস যেন কি বিজ্ঞ। আদৌ কিছু শুনছিস? তে এবার বিরক্ত হলো, মেয়েটা বড্ড বকে। তখন থেকে ভাঁড় বকেই চলেছে। এতদিন সে জানতো সেই হলো পৃথিবীর সব থেকে বড় বাচাল, এখন তো দেখছি না, সে একেবারেই ভুল। এই, তোর নামটাই তো জানা হলো না, কি নাম রে, একটু বল না। এমন ভাবে বললো যেন অর্ডার দিচ্ছে। তে আর চোখে তাকালো, গালে হাত দিয়ে ফিসফিস করে বলল, তে ইয়ং, তুই আমায় তে বলে ডাকতে পারিস, সবাই আমাকে এই নামেই ডাকে। বলে আবার স্যারের দিকে তাকালো। আমার নাম জানতে চাইলি না? এমন কেন রে তুই, অসভ্য পুলি একটা। তে মুখটা পেঁচকিয়ে বলল, পুলি? পুলিটা আবার কি কথা? সবাই তো পোলা বলে ছেলেদের, তাই আমি মেয়েদের পুলি বলি, বুঝলি? বলে কলারটা এমন ভাবে উঁচু করলো যেন বিশাল বিজ্ঞ একটা মানুষ। এবার তার হাসি পেল। খেয়ালই নেই যে ক্লাসে স্যার আছে। খিলখিলিয়ে হেসে উঠল।
সাথে মেয়েটাও হেসে দিল। স্যার অনেকক্ষণ থেকেই ওদের দেখছে। প্রথম দিন বলে কিছু বলছিল না, কিন্তু হাসিটা সহ্য করতে পারলো না। এটা ক্লাস, হাসার হলে বাইরে গিয়ে হাসো। তে উঠে দাঁড়িয়ে বলল, সরি স্যার। স্যার চিল্লিয়ে বলল, গেট আউট। তে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল মাথা নিচু করে। প্রথম দিনই এত অপমান হতে হবে ভাবতেই পারেনি। আজকে দিনটাই খারাপ। জাঙ্কুকের কথা তার খুব মনে পড়ছে। সে যদি এখানে থাকতো এই স্যারের পিন্ডি চটকে দিত। তার থেকে কিনা অপমান করা। ও তো চুপচাপই ছিল, ওই মেয়েটাই তো বকছিল। তে বেরিয়ে যেতেই মেয়েটা উঠে বলল, স্যার আমার একটু সমস্যা হচ্ছে, ওয়াশরুম যেতে হবে। আচ্ছা যাও। মেয়েটা দৌড়ে বেরিয়ে এলো। একটু এগিয়ে দেখলো তে গেটের দিকেই যাচ্ছে। চিৎকার করে বলল, এই শোন। উফ, আবার কেন আসছে বলে আবার হাঁটা দিল। মেয়েটা রীতিমতো ছুটতে ছুটতে তের কাছে এসে দাঁড়ালো। উফ বাবা, একটু দাঁড়া। কি চাই? দাঁড়া বলছি, আগে একটু শ্বাস তো নিতে দে। উফ, জানিস স্যারকে ঢপ মেরে পালিয়ে এসেছি। তুই একা একা ক্লাস না করে কলেজের মজা নিবি, আমার না সহ্য হচ্ছিল না। তে ব্রু কুচকে তাকালো। তুই পাগল, এত ভাট বকিস কেন? হ্যাঁ, তোর জন্য সব হয়েছে। প্রথম দিন পুরো বেকার হয়ে গেল। কত ভেবেছিলাম নতুন বন্ধু হবে, ঘুরবো, মজা করব, ক্লাস করব, তুই সব ভেস্তে দিলি। এই থাম ভাই, তুই থাম। যার কাছে রাগ ছাড়ার কথা তার কাছে গিয়ে ছাড়। সব আমার ওপর দিচ্ছিস কেন? হ্যাঁ, যাই হোক সরি, আমার জন্য তুই ঝাড় খেয়েছিস। আমি তাই তোর মুডটা একটু ঠিক করানোর চেষ্টা করছিলাম, কিন্তু কেসটাই উল্টে গেল। এমন ভাবে বলছে যেন তেকে কতদিন ধরে চেনে। ইটস ওকে, আমি অন্যের রাগ তোর উপর ঝেড়ে দিয়েছি, সরি। তে একটু হালকা হলো। মেয়েটাকে দেখে বিরক্তিকর লাগলেও মনে হচ্ছে মেয়েটার মনটা অনেক ভালো, সবকিছু খুলে বলা যাবে তার কাছে। তোর নাম কি? আমার নাম জিমিন বলে একগাল হাসি দিল। তে হাসতেই যাবে তখনই একটা গাড়ি এসে থামলো গেটের কাছে। গাড়িটা তে খুব ভালো করে চেনে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই জাঙ্কুক এক ঝটকায় গাড়ি থেকে নেমেই আবার তের হাত ধরে টানতে টানতে গাড়ির ভেতরে নিয়ে গেল। চোখের পলকেই যেন সবটা হয়ে গেল। এদিকে জিমিন থম মেরে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছে ঠিক কি হচ্ছে। তারপর কিছু একটা ভেবে মুচকি হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। আজ আর কারোরই ক্লাস করা হলো না। তে চুপ করে বসে আছে গাড়িতে। সামনের মানুষটার সামনে তার কথা বলার কোনো সাহস নেই, নাহলে এতক্ষণে গাড়িতে তাণ্ডব চালিয়ে দিত। জাঙ্কুক এমন ভাবে গাড়ি চালাচ্ছে যেন কিছুই হয়নি। তারপর কিছুটা দূরে গিয়ে গাড়িটা দাঁড় করালো। তে না তাকিয়ে বুঝলো গাড়ি থেমে গেছে। জামাটা খুঁড়ছিল বসে বসে। হঠাৎ মনে হলো ওর সামনে কেউ গরম নিঃশ্বাস ফেলছে। তে থম মেরে গেল। কি করবে, কোন দিকে তাকাবে ভেবে পেল না। সেকেন্ডেই যেন জমে গেছে। জাঙ্কুক মিচকে মিচকে হাসছে তেকে ভাবে দেখে। এটা বড্ড ইনোসেন্ট। কি হলো? জাঙ্কুক তের কানের কাছে এসে ফিসফিস করে বলল। তের তাকানোর ক্ষমতা নেই। কি হলো বল, কি হয়েছে? এর যেন গায়ের লোম খাড়া হয়ে গেছে। কালো চুড়িদারটা স্পষ্ট বুঝতে পারছে। ঘাড়ের কাছে বেবি হেয়ার গুলো লেগে আছে। জাঙ্কুক ঝুঁকে আছে এখনো খুব কাছ থেকে। তের উত্তেজনাটা বুঝতে পারছে। জাঙ্কুক মন দিয়ে তেকে পর্যবেক্ষণ করে চলেছে। তের ফর্সা গায়ে মেলি লোমগুলো যেন আরো আকর্ষণীয় লাগছে। এতক্ষণ তো তেকে রাগানোর জন্য এমনটা করছিল, কিন্তু এখন আর নিজেই সহ্য করতে না পেরে ছিটকে সরে গেল। তের যেন জান ফিরে এলো। কানের কাছে এসে কি এভাবে বলে? এতক্ষণ যেন পেটের তলায় কিসব দৌড়চ্ছিল। জাঙ্কুক গাড়ির দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলো। সে আর সহ্য করতে পারছে না, মনে হচ্ছে সবকিছু ধ্বংস করে দিতে, সব চুরমার করে দিতে চাইছে। জাঙ্কুক গাড়ি থেকে নেমে মাথার চুলগুলো ধরে কয়েকবার পায়চারি করলো। এদিকে বিকেল গড়িয়ে আসছে। জাঙ্কুকের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে, আর সহ্য করতে পারছে না। শরীরের ভিতরে যেন আগুন জ্বলছে। মনে হচ্ছে এই মুহূর্তেই আগুন তাকে নেভাতেই হবে। তাড়াতাড়ি গাড়িতে উঠে বাড়ির দিকে টার্ন নিল। আগে নিজেকে শীতল করতে হবে। ভেবেছিল তেকে ডাকাবে, এখন নিজেই ফসছে। আর পারছে না তেকে দূরে ঠেলতে, আবার কাছেও টেনে আনতে পারছে না। এত স্পিডে গাড়ি তুললো যে কয়েক মিনিটেই গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়ালো। তের দিকে না তাকিয়ে সে বাড়ির দিকে হাঁটা দিল। তে বোঝার চেষ্টা করছে কি হলো। নিজেই তো কলেজ থেকে টেনে বের করে আনলো, কোথাও একটা নিয়েও যাচ্ছিল, আবার বাড়িতেও ফিরে এলো। তের আবার মনে পড়লো গাড়ির ঘটনা। তে আর এসব কিছু ভাবতে চায় না। তাকে জীবনে এগিয়ে যেতে হবে। সারাটা জীবন এই মানুষটার উপর তার শ্রদ্ধা সম্মান দুটোই থাকবে। তার জায়গায় সারা জীবন ওপরেই থাকবে, সেখানে কেউ কখনো পৌঁছাতে পারবে না। তে আর কিছু না বুঝে নেমে ড্রাইভারটাকে ডাকলো। উনি খাচ্ছিলেন। আওয়াজ পেয়ে বেরিয়ে এলো। তে বলল, জাঙ্কুকটা ঘরে ঢুকে গেছে, একটু গাড়িটা পার্ক করে দাও বলে বাড়িতে ঢুকে গেল। গিয়ে দেখলো মনি টিভি দেখছে। তে পেছন থেকে ঝাঁপিয়ে পড়লো মনির গায়ে। মনি তো রীতিমতো ভয় পেয়ে গেছে। এমন কেউ করে? তে
এখন তো হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল বলে একটু হাসলো। তে ব্যাগটা ছুঁড়ে ফেলে সোফাতে বসতে বসতে বলল, পেটে ইঁদুর ডাকছে, কিছু খেতে দাও। জাঙ্কুক কই? ওনা তোকে আনতে যাবে বলেছিল, তুই কি একা একা এলি নাকি? আরে না না, একসাথে এসছি, উনি উপরে গেছে বলে উল্টো দিকে ফিরে শুয়ে পড়লো সোফায়। কি? কই, আমি তো দেখলাম না কখন ঢুকলো, আমাকে একবার জানালো না। উফ, তোমার ছেলেকে তুমি গিয়ে বরং জিজ্ঞাসা করে নাও কেন জানায়নি। আমাকে আগে খেতে দাও, তারপর তুমি যা ইচ্ছা করো। মনি রান্নাঘরে চলে গেল খাবার গরম করতে। ততক্ষণে তে সোফাতে ঘুমিয়ে পড়েছে। মনি টেনে তুলে ওকে ওপরে গিয়ে ঘুমোতে বলল, কিন্তু তে শুনলো না, মুখ ঘুরিয়ে আবার শুতেই যাচ্ছিল। মনি বসে বসে ভাতটা মেখে কোনো রকম খাবারটা মুখে ঢুকে দিল। তে হাত খেয়ে আবার ঘুমিয়ে পড়ল। ঘুম পেলে তে কাউকে চেনে না। এদিকে জাঙ্কুক যে সে দৌড়ে ঢুকেছে আর বেরোয়নি। ঘরে ঢুকেই আগে বাথরুমে গেছে, জামা কাপড়গুলো ছুঁড়ে ফেলে দিয়ে শাওয়ার চালিয়ে দেয়ালে 2 হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। উত্তপ্ত শরীর তাকে শীতল করতে হবে। জিম করে বানানো চেহারা ফুটে উঠেছে পেশিগুলো। শরীরটাকে গুছিয়ে তুলে রেখেছে কারোর জন্য। তবুও শরীরে এই আগুন বাধা মানে না। শক্ত দেহটাকে এবার ঠান্ডা করতে হবে। তের সাথে কিছুক্ষণ আগে কাটানো মুহূর্তগুলোর কথা ভেবে সে কাজটা সেরেই ফেললো। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। কিছু খাওয়া হয়নি তার। ভেবেছিল তেকে নিয়ে একটু ঘুরিয়ে কোনো রেস্টুরেন্টে খেয়ে ফিরবে, কিন্তু হলো তার উল্টো। তখনই জিন তার ঘরে ঢুকলো। মা, খেতে দাও। উপরে আনবো না নিচেই খাবি? বরং উপরেই নিয়ে আসো। আচ্ছা, দেখেছে? হ্যাঁ, এসে একটু চিৎপাট হয়ে ঘুমিয়ে পড়েছে। আমি তুলে কোনো রকম একটু খাইয়ে দিয়েছি, এখনো সোফাতে পড়ে পড়ে ঘুমাচ্ছে। একদিন কলেজে গিয়ে এই হাল, সারাটা বছর কি করবে কে জানে। দিন দিন কুড়ে হয়ে যাচ্ছে, আর তুই আরো মাথায় তুলে ওকে বিগড়চ্ছিস। তাই? শুধু কি আমি বিগড়াচ্ছি মা? মনি একটু হাসলো। তেকে সে কিছুই করতে দেয় না, পুতুলের মতো আগলে রাখে। ওদের জীবন তেতেই আটকে গেছে। মনি বেরিয়ে যেতেই জাঙ্কু একটু হাসলো। আমাকে এই অবস্থায় ফেলে রেখে মহারানী আরামসে ঘুমোচ্ছে। সময় আসুক, তোমার এই ঘুম আমি হারাম করেই ছাড়বো। মনি এসে খাবারটা দিয়ে গেল। জাঙ্কুক খেয়ে ল্যাপটপ নিয়ে বসলো। অনেক কাজ পেন্ডিং আছে, পরশু যাওয়ার আগে সবটা গুছিয়ে নিতে হবে। তার হাতে এই সংসার, এই অফিস, সবকিছু তাকে একা হাতেই সবটা করতে হয়। টেবিলে বসে কাজ করতে লাগলো। কাজ করতে করতে অনেকটা রাত হয়ে গেল। 10টা নাগাদ একবার মা এসে খোঁজ নিয়ে গেছে সে খাবে কিনা। জাঙ্কুক বলেছে তাকে খেয়ে ঘুমিয়ে পড়তে। ওদিকে তে এখনো ঘুমোচ্ছে। জিন অনেকবার ডেকেও তের কোনো সাড়া পায়নি। তাই শেষ পর্যন্ত জাঙ্কুককেই বলে গেছে জাঙ্কুক যখন খেতে যাবে তখন যেন তেকে ডেকে খাইয়ে দেয়। রাত 12টা বাজে। সবটা গুছিয়ে রেখে শুধু একটা ট্রাউজার পরেই নিচে নামলো। আর একটু সময়ের জন্য গায়ে আর কোনো গেঞ্জি গলালো না। খেয়েই তো উঠে আসবে আবার, তাড়াতাড়ি না ঘুমালে আবার সকালে উঠতে পারবে না। হাত দিয়ে চুলগুলো উপরের দিকে তুলতে তুলতে জাঙ্কুক নিচে নামছিল। নিচে নামতেই সামনের দিকে তাকিয়ে থম মেরে গেল। হাতটা চুলেই আটকে আছে। জাঙ্কুক যেন কোনো ঘরে চলে গেছে। এগিয়ে এলো সোফার কাছে। এখনো সেই কালো চুড়িদারটা পরেই তে সিঁড়ির দিকে মুখ করে ঘুমোচ্ছে শান্তিতে। চুলগুলো আবার খুলে ছিটিয়ে ছড়িয়ে পড়েছে। গায়ের ওড়নাটা ব্যাগের ওপর রাখা। জাঙ্কুক চুপ করে গিয়ে সোফার নিচে বসলো, একেবারে তের ঠিক মুখের সামনে। মন দিয়ে দেখছে তেকে। কিছু একটা মনে হতে চোখের পলকগুলো হালকা নাড়িয়ে দিল, যেন তে টের না পায়। বর্ষাকালে আঙুলটা একটু ঠেকালো। হঠাৎ জাঙ্কুকের চোখ পড়লো তের ঠোঁটের দিকে। জাঙ্কুক জিভ দিয়ে নিজ ঠোঁটটা ভেজালো, বুড়ো আঙুল দিয়ে তের ঠোঁটটা ছুলো। এক দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে রইল জাঙ্কুক। হঠাৎ কি মনে হতে হাতটা সরিয়ে নিল। না না, সেটা কি করছে? তে এখন ঘুমোচ্ছে, হুঁশে নেই। জাঙ্কুক চলেই যেতে যাচ্ছিল, হঠাৎ কালো চুড়িদারের ফাঁক দিয়ে কিছু একটু উকি দিতে দেখলো। কালোর সাথে ফর্সা চামড়া একেবারে জল জল করছে। জাঙ্কুকটা ঢোক গিলল। তে এক পাশ হয়ে শুয়ে আছে, যার জন্য আরো বেশি বোঝা যাচ্ছে তেকে সে নিজের হাতে মানুষ করেছে। একটা সময় খালি গায়ে সে অনায়াসে তার সামনে ঘুরে বেড়াতো, কিন্তু এখন সে বড় হচ্ছে, তার শরীর বেড়ে উঠছে ধীরে ধীরে। আগে তো জাঙ্কুক যখন তখন তেকে ছুঁতে পারত, স্নান করিয়ে দিত ছোট্ট তেকে। এখন আর পারবে না, চাইলেও ছুঁয়ে দেখতে পারবে না, সেই অধিকার যে তার নেই। জাঙ্কুক আর থাকতে পারলো না। তের ঠোঁটে হালকা করে নিজের ঠোঁটটা ছুঁয়ে দিল। তে একটু নড়ে উঠলো, চিত হয়ে শুলো। চুড়িদার সরে গিয়ে পেটটা বেরিয়ে এলো। জাঙ্কুকের মনে হচ্ছে এবার সে পাগল হয়ে যাবে। আজকাল যেন নিজেকে আর কিছুতেই দমিয়ে রাখতে পারে না, বারবার হেরে যায় নিজের কাছে। নিজেকে শক্ত করলো, কঠিন ভাব এনে তেকে ডাকলো। তের কোনো সাড়া নেই। আবার ডাকলো, এই তে ওঠ।
খাবি চল বলে জাঙ্কুক দাঁড়িয়ে পড়লো। এবার গায়ে হাত দিয়ে একটু নাড়া দিল। তে তুই কি উঠবি? জাঙ্কুকের গলা কানে যেতেই তে ধরপড়িয়ে উঠলো। কয়েকটা সেকেন্ড টাইম লাগলো সবটা বুঝতে। দু চোখ ঢুকলে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক দাঁড়িয়ে আছে, আর যার জন্য তে সেই অংশগুলো স্পষ্ট দেখতে পাচ্ছে। জাঙ্কুক এবার তের বুকের দিকে তাকিয়ে আবার তের চোখের দিকে তাকালো। এমন একটা ভাব মারছে যেন তে ওর বিয়ে করা বউ। দু পকেটে হাত গুজে আরামসে তেকে দেখেই যাচ্ছে। তে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলো জাঙ্কুক ঠিক কি দেখছে এত মন দিয়ে। সেটা বুঝতে পেরেই তের চোখগুলো বড় বড় হয়ে গেল, আর চারিদিকে ছোটাছুটি করতে লাগলো অন্যটা খোঁজার জন্য। এত হড়বড় করে খুঁজছিল যেন সামনেও জম দাঁড়িয়ে আছে, এক্ষুনি তুলে নিয়ে যাবে। জাঙ্কুক তো বেশ মজা নিচ্ছে। হড়বড় করে খুঁজতে গিয়ে জাঙ্কুকের পায়ে হোঁচট খেয়ে তে পড়েই যাচ্ছিল। জাঙ্কুক তাড়াতাড়ি ধরে নিল। তে চোখ মুখ খিচিয়ে দাঁড়িয়ে আছে, যেন মনে হচ্ছে চোখ খুললেই বিশাল ভয়াবহ কিছু দেখে ফেলবে। জাঙ্কুক মিটিমিটি হাসছে। তে কিছুক্ষণ পর চোখটা খুলল। জাঙ্কুকের চোখ থেকে চোখটা সরিয়ে নিয়ে মাথাটা নিচে নামাতেই দেখলো চুড়িদারের ভেতরে পড়ে থাকা জিনিসটা একটু একটু উঁকি দিচ্ছে। লজ্জায় তে কোথায় মাথা গুঁজবে বুঝতে পারছে না। মনে হচ্ছে এখনই ভূমিকম্প হোক আর সে ঢুকে যাক মাটির তলায়। হাত পা থরথর করে কাঁপছে। তে যেন বলতে চাইছে আমাকে ছেড়ে দিন, কিন্তু মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না, সবটা গলায় আটকে গেছে। তের এখন মনির ওপর খুব রাগ হচ্ছে, কেন ডেকে না দিয়ে উপরে চলে গেল। তে আবার মাথাটা নিচু করে দেখলো জাঙ্কুক তের চোখের দিকেই তাকিয়েছিল এতক্ষণ, কিন্তু তে মাথা নিচু করাতে জাঙ্কুকের চোখও ঠিক সেখানেই চলে যায়। আর হঠাৎ করে বলে ওঠে, এতই যখন লজ্জা তাহলে নিজের ঘরে না ঘুমিয়ে এখানে কেন ঘুমোচ্ছিলিস? কথাটা শুনে তে চোখ বড় বড় হয়ে যায়। সে জাঙ্কুককে হালকা ঠেলা দিল, বোঝাতে চাইলো আমাকে ছেড়ে দিন। কথা বলার ক্ষমতা বা সাহস কোনোটাই তার নেই, কিন্তু জাঙ্কুক ছেড়ে দেওয়ার বদলে আরো কাছে টেনে নিল। যেটুকু দূরত্ব দুজনের মধ্যে ছিল সেটুকুও আর এখন নেই। এ দুটো হাত দিয়ে জাঙ্কুকের গলাটা ধরে রেখেছে। দুজনের নাক দুজনের একদম কাছে। তের হার্ট মনে হচ্ছে এখনই খুলে চলে আসবে। জাঙ্কুক একটা স্লো ভয়েসে বলল, কি হলো? তে একটা ঢোক গুলে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক দৃষ্টি স্থির রেখে বলল, আমাকে দেখে এত লজ্জা কেন পাস তুই? আমি তো আজ তোকে প্রথম ধরিনি। আপনি চুলে আমার ভিতরে কেমন একটু হয়। জাঙ্কুক একটু হাসলো তের বোকা বোকা কথায়, আবার বলল, এভাবে ঘুমিয়ে থাকলে যে যে কেউ পাগল হয়ে যাবে তে। জাঙ্কুকের এই ভয়েসটা তের যেন খুব ভালো লাগছে। জাঙ্কুকের ডান হাতটা কোমর থেকে সরিয়ে তের আপার পাটে লাগলো, যেটায় তে একটু থতমত খেয়ে যায়। কি করতে চাইছে কি জাঙ্কুক? জাঙ্কুক তেকে আপাত মস্তক পর্যবেক্ষণ করেই চলেছে। তোর হাত তো এবার বেরিয়ে চলে আসবে। জাঙ্কুক একটু হাসার চেষ্টা করলো, কিন্তু তার ভিতরে কি হচ্ছে সেটা শুধু সেই জানে। হঠাৎ জাঙ্কুকের মনে হলো একবার যদি আপার পাটটা প্রেস করতে পারে। যেমন ভাবা তেমন কাজ। কাজটা করাতে তে একটু বকিয়ে উঠল। এমন কোনো জিনিসে এই প্রথম জাঙ্কুক হাত দিয়েছে। তার মনে হলো তার শক্ত হাতের ছোঁয়ায় মেয়েটা ব্যথা পেতে পারে। তে বুঝতে পারলো তার লোয়ার পার্ট ভিজে এসেছে। জাঙ্কুক আর পারল না, তেকে ঠেলে সোফায় ফেলে দিল। নিজেও তার উপর উঠে তার হাত দুটো চেপে ধরল। দুজনের শ্বাস প্রশ্বাস দ্বিগুণ হয়েছে, সাথে বেড়ে চলেছে শরীরের ওঠানামাও। দুজনেই রীতিমতো হাঁপাচ্ছে। জাঙ্কুক জানে না সে কি করতে চলেছে, কিন্তু এই মুহূর্তে তাকে শান্ত করতে পারে একমাত্র তেই। তেরও যেন ভালো লাগছে। সে কোনোভাবেই জাঙ্কুককে আটকাতে চাইছে না। সে এখন বুঝতে পারছে কেন জাঙ্কুক রাতের পর রাত বাইরে থাকতো। বাড়ি এলেও ঘর থেকে খুব একটা বেরোতো না। জাঙ্কুক একটু আহত স্বরে বলল, আর পারছি না তে। তের চোখ থেকে যেন কথাটা শুনে জল গড়িয়ে পড়ল। কোনো প্রতিক্রিয়া নেই তের। জাঙ্কুক তের ঘাড়ে মুখটা গুজে রেখেছে। আমাকে একটু জড়িয়ে ধরবি? তে সেটাই করলো। বড় হওয়ার পর এই প্রথম সে জাঙ্কুককে জড়িয়ে ধরল। তের ভালো লাগছে জাঙ্কুকের এমনভাবে কাছে আসা। জাঙ্কুক সেটা বুঝতে পারলো আর হেসে দিল। আপনি হাসছেন কেন? জাঙ্কুক কোনো জবাব দিল না। কিছুক্ষণ ওভাবে থেকে জাঙ্কুক উঠে বলল, এমনভাবে আর থাকবি না, আমি পারি না নিজেকে সামলাতে। আচ্ছা। জাঙ্কুক চুপচাপ তেকে দেখছে। একটু পর আবার বলল, হ্যাঁ রে, তোর চেস্টের সাইজ কত? এত তাড়াতাড়ি এত বড় কি করে হয়ে গেল? তে জাঙ্কুকে ঠেলে দিয়ে সরে গেল।
এখানে আর থাকা যাবে না। এই ছেলে দিন দিন বাদর হয়ে যাচ্ছে। তেকে এভাবে উঠে যেতে দেখে জাঙ্কুক নিজের মাথাটা চুলকে একটু হেসে দিল। সোফা থেকে নেমে বুঝিয়ে বলল, দে খেতে দে, খিদে পেয়েছে, মন না ভরলে পেটটা তো ভরাতেই হবে। লুচু কোথাকার বলে চুপচাপ খোপা করতে করতে রান্নাঘরে চলে গেল। জাঙ্কুক পিছন পিছন গেল পকেটে হাত খুঁজতে খুঁজতে। তে চুপচাপ মাথা নিচু করে গ্যাসে খাবারগুলো বসালো। কি ভাবছে সে নিজেই জানে। জাঙ্কুক একটা চেয়ার টেনে বসলো তের সামনে। কি এত ভাবছিস? কথাটা শুনে তে চোখ তুলে তাকালো জাঙ্কুকের দিকে। এতক্ষণ সে খেয়ালই করেনি যে জাঙ্কুক গায়ে কিছু পরে নেই। তে ভালো করে দেখতে লাগলো। এদিকে গ্যাসে রান্না চেপে আছে, সেটাতে ভুলেই গেছে। জাঙ্কুক গ্যাসটা বন্ধ করে দিয়ে বলল, কোন দিকে মন তোর? সরি, খেয়াল করিনি, বলে খাবারগুলো সার্ভ করতে লাগলো। জাঙ্কুক মুচকে মুচকে হেসে বলল, আমাকে এভাবে চোখ দিয়ে গিলে খেলে খেয়ালটা থাকবে কি করে? বলে খাবারগুলো টেবিলে এনে রাখলো। তে লজ্জায় জিভ কেটে ওপরের দিকে দৌড়তে লাগলো। জাঙ্কুক হাতটা ধরে টেনে তেকে নিয়ে চেয়ারে বসালো। না খেয়ে কোথায় যাচ্ছিস? খিদে নেই, ঘুম পাচ্ছে, উপরে গিয়ে ঘুমোবো। এদিকে জাঙ্কুক তো হেসেই চলেছে। কেন, আর নিচে ঘুমাবি না? তের এখন ইচ্ছা করছে জাঙ্কুকে ইচ্ছা মতো পেটাতে। জাঙ্কুক তেকে টেবিলে নিয়ে বসালো, খাবারটা দিয়ে বলল, খেয়ে নে। তে খাবারগুলো নিয়ে নাড়াচাড়া করছে, খেতে পারছে না। জাঙ্কুক চোখ তুলে একবার তেকে দেখলো, তারপর নিজেরটা চুপচাপ খেয়ে নিল। কে উঠে এসে তের রুটিটা ছিঁড়ে তের মুখে দিয়ে বলল, খা। কথাটা শুনে তে একটু থতমত খেয়ে গেল। জাঙ্কুক আবার আগের মতো গম্ভীর হয়ে গেছে। রুটিটা মুখে নিয়ে চেবাতে লাগলো। তে বেশ বুঝতে পারছে এখন আর তাকে কিছু বলা যাবে না। জাঙ্কুক সব পরিষ্কার করে তেকে কোলে তুলে নিয়ে ঘরের দিকে পা বাড়ালো। তে চোখ মুখ খিচে রয়েছে, কিছু বলছে না। আজকাল জাঙ্কুক একটু বেশি বেশি করছে, তবে হয়তো কোথাও না কোথাও এতে তারও আশকারা আছে। আমাকে নামিয়ে দিন, আপনার কষ্ট হবে। হ্যাঁ, তুই তো অনেক ভারী, ঠিকই বলেছিস, বলে ওকে নামিয়ে দিল। তে বুঝতে পারলো তার সাথে জাঙ্কুক মশকরা করেছে, কারণ সে এখন তার খাটের উপরেই আছে। জাঙ্কুক জল নিয়ে তেকে খাইয়ে দিল। তে চুপচাপ খেয়ে সেখানেই বসে রইল। জাঙ্কুক বলল, চেঞ্জ করে শুয়ে পড়, কাল 10টায় রেডি থাকবি। পরদিন সকালে জাঙ্কুক ফ্রেশ হয়ে বেরিয়ে টাওয়ালটা কোমরে জড়িয়ে আলমারি থেকে জামা বার করছে। সে সময় তে দরজা খুলে ঢুকে পড়ে। আপনার কফিটা দিয়ে গেলাম। আলমারির দরজার জন্য জাঙ্কুককে দেখা যাচ্ছিল না। জাঙ্কুক তের আওয়াজ শুনে বেরিয়ে এলো। দেখে তে তো চোখ বড় বড় করে নিয়েছে। সকাল সকাল আবার কেন? আজকাল তার সময়টাই খারাপ যাচ্ছে। কথাটা ভেবে কফিটা রেখেই তে দৌড়লো। জাঙ্কুক পিছন থেকে অনেকবার ডেকেছে, কিন্তু বুঝতে পারলো না কেসটা কি। তারপর নিজের দিকে তাকিয়েই হো হো করে হেসে উঠল। আচ্ছা, এই ব্যাপার, তোর ভাগ্য ভালো আমাকে এভাবে দেখতে পাচ্ছিস। কত মেয়েরা আমাকে এভাবে দেখার জন্য পাগল। বলে একটা অহংকারী ভাব নিয়ে আলমারি থেকে নিজের জামা কাপড়গুলো বের করে রেডি হয়ে নিচে নেমে এলো। এদিকে তে দৌড়ে এসে ঢক ঢক করে জল খেতে লাগলো। কি রে, এভাবে দৌড়ে দৌড়ে আসছিস কিসের জন্য? আর এভাবে হাঁপাচ্ছিসই বা কেন? হ্যাঁ, তোর মতো মেয়ের জীবনে না বহুত কষ্ট আছে, দিনরাত খালি খাস আর ঘুমাস। কালকে একটু কলেজ থেকে এসে এমন পড়ে পড়ে ঘুমালি কেন রে? কত পরিশ্রম করে এসেছিস। ওহ, তুমি বুঝবে না মনি, আমার যে কি দিন খারাপ যাচ্ছে আমিই জানি। তোমার ছেলেকে বারণ করে দেবে আমাকে দিয়ে আসা নিয়ে আসা করতে। আমি কিন্তু এবার থেকে একাই যাতায়াত করব, বড় হয়ে গেছি আমি এখন। তেমন একটা ভাব করে বলল যেন অর্ডার দিচ্ছে। কিন্তু কথাটা শুনেই মনি রেগে গেল। তোর আর কোথাও যাওয়ার দরকার নেই, ঘরে শুয়ে বসেই থাক। অত পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই তোর। এত বছর জাঙ্কুক একাই সবটা করেছে তোর জন্য, আর আজকে তুই বলছিস তুই বড় হয়ে গেছিস? হ্যাঁ, খুব বড় হয়ে গেছিস তো তুই। তোর তো আর কাউকেই দরকার নেই, তাই না? মনি রীতিমতো চিল্লাচ্ছে। তে চুপ করে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক ধীরে ধীরে আসছিল। মনির চিৎকারটা শুনে দৌড়ে নিচে এলো। কি হয়েছে কি মা, এভাবে সকাল সকাল চেঁচাচ্ছ কেন? বলে একবার তের দিকে তাকালো। তে মাথা নিচু করে চোখের জল ফেলছে। সে তো এমনি মজা করেই কথাটা বলেছিল, কিন্তু এত ছোট একটা কথায় মনে রেগেই বা গেল কেন? তোর তো বড় হয়ে গেছে জাঙ্কুক, একা একা যাতায়াত করতে চাইছে। তোকে আর তার প্রয়োজন নেই, ওকে পড়াশোনা করতে হবে না। ও দিনরাত ঘরেই থাক, যা মন চায় তাই করুক। কিন্তু ওকে বলে দে এই বাইরের বাইরে যেন এক পাও না নড়ে, তাহলে সেদিনই কিন্তু আমার মরা মুখ দেখবে। প্লিজ মা, তুমি চুপ করো, কি সব ভুলভাল বলছো। ও না হয় না বুঝে বলে ফেলেছে, আর বলবে না কখনো। মনে রেগে মেগে ওপরে চলে গেল। তের দিকে একবারও তাকায়নি। তে এখনো সেই জায়গায় দাঁড়িয়ে কেঁদেই চলেছে। তার মনে তাকে এতগুলো কথা বলতে পারলো, সে তো এমনিই বলেছিল।
জাঙ্কুক জানে তে একেবারে মাটির পুতুল। মনি আজ অব্দি তাকে বকেনি, উল্টে জাঙ্কুকের ভয়ে মনির পিছনেই লুকাতো। আজকে মনি যখন ওকে এতটা কথা বলেছে, তখন এই মেয়েকে সামলানো মুশকিল হবে। তে দৌড়ে উপরে চলে গেল, বিছানায় মুখ গুজে কাঁদতে শুরু করলো। জাঙ্কুক পিছন পিছন এসে দরজাটা লাগিয়ে তেকে টেনে তুললো। ওঠ, এভাবে কাঁদিস না। তে জাঙ্কুকে হাতটা সরিয়ে দিয়ে আবার যেভাবে ছিল সেভাবেই শুয়ে পড়লো। আপনি যান, আমার ভালো লাগছে না, আমি কলেজ যাব না। আচ্ছা ঠিক আছে, কলেজ যেতে হবে না, এদিকে ঘোর। তে কোনো কথাই শুনলো না। জাঙ্কুকের এখন অনেক কষ্ট হচ্ছে, তেকে কাঁদতে দেখতে সে একেবারেই পারে না। জাঙ্কুক তেকে টেনে তুলে তার কোলে বসালো। ছাড়ুন আমাকে, আমার ভালো লাগছে না, চলে যান আপনি। উফ, কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছিস তুই, মুখটা একবার দেখ তো, এখনো বড় হলি না। বলে জাঙ্কুক তার চোখের জলগুলো মুছিয়ে দিল, চুলগুলো কানের পাশে গুজে দিল। জাঙ্কুক বাবু হয়ে বসে তার উপর তেকে বসিয়ে রেখেছে, যেভাবে ঠিক একটা বাচ্চাকে কোলে নেয় ঠিক সেভাবেই। তে কেঁদেই চলেছে। এদিকে জাঙ্কুক বুঝতে পারছে না সে কাকে সামলাবে। তার মা ওদিকে একা আছে, আর এদিকে তে। তে কাঁদিস না, তুই কাঁদলে আমার কষ্ট হয়, বুঝিস না? আমি এত কিছু কার জন্য করি বল? তোর জন্যই তো। মনির আগের মাথায় কিছু বলে দিয়েছে, তুই এসব নিয়ে চিন্তা করিস না। তে বসে বসে জাঙ্কুকের জামার বোতামটা খুঁজছে আর নাক টেনেই চলেছে। মনি কেন বললো মরা মুখ দেখবে? আমি কি এমন বলেছি? হ্যাঁ, আমার অনেক কষ্ট হচ্ছে বলে আবার আওয়াজ করে কাঁদতে শুরু করলো। জাঙ্কুক তেকে জড়িয়ে ধরলো। তে নাকের জল চোখের জল সব এক হয়ে গেছে। তে কান্না শুরু করলে সহজে থামে না। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আচ্ছা চল, আজকে তোকে ঘুরতে নিয়ে যাব, পুরো কলকাতা শহরটা ঘুরাবো। তেকে কখনো ঘুরতে নিয়ে যায়নি, কথাটা শুনেই তে চোখ তুলে তাকালো। তারপর কিছু একটা ভেবে বলল, না আমি কোথাও যাব না। ঠিক আছে, যেতে হবে না, তাহলে আমি একাই যাব। না, যাব, একটা শর্তে। আচ্ছা শুনি, কি শর্ত আপনার? বাইকে করে যাব বলে চোখটা খিচে বন্ধ করে নিল। জানে জাঙ্কুক এখন কি বলবে। জাঙ্কুক চোখ বড় বড় করে তাকালো। একদম না, ভুলেও তোকে আমি বাইকে চাপাবো না। আপনি এমন কেন করেন? এমনিতেই তো কোথাও নিয়ে যান না, যাও নিয়ে যাচ্ছেন তার একটা আবদার শুনছেন না। এতক্ষণে তের কান্নাটা থেমে গেছে। আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে নে। তে তখনও জাঙ্কুকের কোলেই বসে আছে। জাঙ্কুক তের দিকে একবার তাকালো, মেয়েটার নাম আর নামই নিচ্ছে না। তুই কি আমার কোলে বসেই রেডি হবি? কথাটা শুনে তে লজ্জা পেয়ে নেমে গেল। 12টা নাগাদ রেডি থাকিস, আমার কিছু কাজ আছে, মিটিয়ে আসি, তারপর তোকে নিয়ে যাব। তারপর সে তার মায়ের ঘরে গেল। 2-3 বার নক করায় সে এসে খুলে দিল। মা, তুমি একটু আগে কি করলে বলো তো? তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই? রাগের মাথায় যা খুশি বলে দেবে। জিন কিছুই বললো না, নিজের মতো কাজ করেই চলেছে। দেখো মা, তুমি জানো তে এখনো সবটা জানে না, ওকে আমরা জানাইনি। ও ততটুকুই জানে যতটুকু আমরা ওকে জানিয়েছি। ওর সামনে এমন কিছু বলে ফেলো না যাতে ওর মনে সন্দেহ ঢুকে যায়। আগেও আমি ওকে সামনে রেখেছি, সারা জীবন সামনে রাখবো। কি, তুই সারা জীবন খেয়াল রাখার কথা বলছিস? আমি অনেক কষ্ট করছি তোদের জন্য। ওকে আজ নয়তো কাল যেতেই হবে। তে আমার মেয়ে, তুই আমার ছেলে, ভুলে যাস না। আমি নিজে ছেলে দেখে ওর বিয়ে দেব। জাঙ্কুক একবার তাকালো, কিছু একটা বলতে চেয়েও কিছু বললো না। ও এখানে সেফ নয়, ওরা আজ নয়তো কাল জানবেই। তখন কিভাবে বাঁচাবি তুই ওকে? হ্যাঁ, তুই কি ভাবছিস তোর মনে ওকে নিয়ে কি চল আমি বুঝি না? সবটা বুঝি। নিজেকে প্রশ্রয় দিস না জাঙ্কুক, ও কোনোদিনও তোর হবে না। আমি নিজের ছেলেকে শেষ হয়ে যেতে দেখতে পারবো না। আমি দুটানায় ভুগছি, একদিকে তেজ চিন্তা ওকে আমি কিভাবে বাঁচাবো, আর একদিকে তুই কি করছিস কি এসব। জাঙ্কুক ভাবতে পারেনি তার মা সবটা বুঝে গেছে। মায়ের হাতটা ধরে বলল, মা, তেকে আমি নিজের হাতে মানুষ করেছি, ওর যাবতীয় খেয়াল আমি রেখেছি। আমি নিজেকে আটকাতে পারি না, যেটা চাইনি সেটাই করে ফেলেছি আমি। আমি কি করব বলো? এত বছর এই বোঝা আমি নিজের মধ্যে বয়ে নিয়ে চলেছি। আগে কখনো ওকে দেখে এমনটা হয়নি, কিন্তু এখন তে আমার সামনে এলে আমার সবকিছু গুলিয়ে যায়। জাঙ্কুকের চোখ থেকে জল বেরিয়ে আসছিল। জিন জাঙ্কুকে জড়িয়ে ধরলো, সেও কাঁদছে। নিজের ছেলেকে এভাবে ভেঙে পড়তে দেখতে তার একেবারেই ভালো লাগছে না। আমার হাত পা বাঁধা জাঙ্কুক, আমি কি করব বল? এর ভালোর জন্য তোকে নিজেকে আটকে রাখতেই হবে। মেয়েটার যে আমরা ছাড়া আর কেউ নেই। জাঙ্কুক এবার মাকে ছেড়ে দিল, মাথা নিচু করে বলল, ঠিক আছে, তুমি যখন চাও তাই হবে। কোনোদিনও তে জানতে পারবে না আমার মনের কথা। ওর সামনে আজ আমি ঠিক তেমনটাই থাকবো যেমন আগে ছিলাম। বলে জাঙ্কুক হন হন করে বেরিয়ে গেল। জিন চুপচাপ বসে রইল। ছেলেটা যেন পাথর হয়ে গেছে দায়িত্ব সামলাতে সামলাতে। কিন্তু ওর মনের খবরটা কে জানে।
ছেলের মনের কষ্টটা ভাবতে ভাবতে জিনের চোখ থেকে জল বেরিয়ে এলো। চোখের জলটা মুছে বলল, এসব ভাবলে হবে না, রান্না করতে হবে। বেরোতেই যাচ্ছিল তখনই জাঙ্কুক ফোন করলো। হ্যাঁ বল। আজকে রান্না করতে হবে না, আমি তোমারটা অর্ডার করে দিচ্ছি। আর তেকে নিয়ে বাইরে যাব। মনটা খারাপ, কেঁদে কেঁদে একাকার হয়ে গেছে। তোমাদের মায়ের মধ্যে আমি পিষে মরে যাচ্ছি বলে ফোনটা কেটে দিল। জিন একবার ভেবেছিল তের ঘরে যাবে, তারপর কিছু একটা ভেবে বলল, থাক, এখনই যদি যাই ছাগলের মতো কেঁদে ভাসাবে। এদিকে তে ঘুরতে যাওয়ার নাম শুনে সব ভুলে গেছে, কি পড়বে সেটাই ভেবে চলেছে। জাঙ্কুক কেবিনে এসে সব ফাইলপত্র সই করতে লাগলো। বারবার তের হাসি মাখা মুখটা তার মনে পড়ছে। না, সে ভাবতে চায় না তেকে নিয়ে। সে মুখ বুঝে তের সমস্ত দায়িত্ব পালন করে যাবে। মা ঠিকই বলেছে, তেকে এখানে রাখা মানে তের ক্ষতি। সে এতটা স্বার্থপরতা কিছুতেই করতে পারবে না তের সাথে। যেভাবে এতদিন সমস্ত কর্তব্য করে গেছে, ঠিক সেভাবেই তের বিয়ে দিয়ে তাকে বিদেশে পাঠিয়ে দেবে। থেকে যাবে তের স্মৃতি নিয়ে সারাটা জীবন। তবুও তে তো বেঁচে থাকবে, ভালো থাকবে। সো গাইজ, দ্যাটস ফর টুডে। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।